নেতাজির ব্ল্যাঙ্ক সই করা কাগজ আমার কাছে আছে, সে একজন আমাকে দিয়েছিল। তাতে 1962-63 কালি জওহরলাল নিমন্ত্রণ করে পাঠালো আমাকে অগ্নিযুগের বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ আমার শিষ্য, তার মাধ্যমে নিমন্ত্রণ যখন পেলাম তখন সেখানে আমি গেলাম। জওহরলাল খুব আপ্যায়িত করলেন। 3 দিন তিনি আমাকে নিমন্ত্রণে উপস্থিত হতে বললেন। 3 দিনই তিনি খাইয়েলেন, খাইয়ে ঠাইয়ে বললেন, গুরুজি এক বাত হয়। কি বাত হয়? নেতাজি সুভাষচন্দ্র। তখন বুঝলাম যে নিমন্ত্রণ এটার জন্যই হলো। প্রেসিডেন্ট নিয়ে গেল রাজেন্দ্র প্রসাদ, নিয়ে গেল রাধাকৃষ্ণন। একই প্রশ্ন উত্তর আমি একই জবাব দিয়েছি। জানা থাকলো আমি আপনাদের কাছে বলবো না, তার প্রাইভেসি আমার মেনটেন করতেই হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি যা করতে এসেছি আমার জীবদ্দশাতেই করে নিয়ে যাব। আমার রক্ত বেঈমানের রক্ত নয়, গৌরের রক্ত। সেই দিন আসছে। কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী। প্রতিদিন কাগজ খুলে দেখবেন পাকিস্তান চাইছে, পা বাড়াচ্ছে, ঠ্যাং ধরো, অর্থাৎ লড়াই করো। প্রতিদিন গুলি চালাচ্ছে ওই কাশ্মীর বর্ডারে। ভারত সরকার মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সমানে মার খেয়ে যাচ্ছে। প্রতিদিন জওয়ান মরছে ওদের গোলাগুলিতে। আমরা কেষ্টে জীব হয়ে নীরবে সহ্য করে যাচ্ছি। কেন? এই কেনর উত্তর বাইরের লোক জানে না। এই ঘা দিলেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে। এই যে এত কিছু চলছে, চীন ভারত ঘিরে ফেলেছে। কাগজ যারা পড়েন জানছেন, সারা ভারতকে ঘিরে ফেলেছে চীন অদ্ভুত ভাবে। নেপাল ভুটানকে কব্জা করে নিয়েছে, মায়ানমারকে হাত করে নিয়েছে, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সবকে কব্জা করে নিয়েছে এবং সারা ভারতকে ঘিরে ফেলেছে। পাকিস্তানকে মদদ দিচ্ছে ভারতের সঙ্গে বাঁধাতে। এই চীন ভারতের শত্রু নয়। আমরা ভাই বোনরা অন্তত জেনে রাখি, চীন ভারতের শত্রু নয়, ভারত সরকারের শত্রু। যারা আজ আগাগোড়া নেতাজির বিরোধিতা করে আসছে। নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছে, মিথ্যা তদন্ত কমিশন বসিয়ে মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেশবাসীকে, বিশ্ববাসীকে বুড়বাগ বানিয়ে প্রমাণ করতে চাইছে প্লেন ক্র্যাশে নেতাজি মারা গেছে। নেতাজি তাই বালক ব্রহ্মচারী মহারাজ চিৎকার করে করে মাঠে মাঠে ময়দানে বলতেন, বিধবা সম্পত্তি অপহরণের মামলা এই জন্যই তার বিরুদ্ধে আনা হলো, তার মুখ বন্ধ করার জন্য। চিৎকার করে করে মাঠে ময়দানে বলতেন, নেতাজি জীবিত, জীবিত, জীবিত। নেতাজি ফিরে আসবে, নেতা আসবে। হাজার হাজার মানুষ জমায়েত হতো তার বক্তব্য শোনার জন্য। এত জোরালো বক্তব্য নেতাজি সম্বন্ধে। সবার ধারণা যে বালক ব্রহ্মচারী একমাত্র ব্যক্তিত্ব যিনি নেতাজি সম্বন্ধে সঠিক খবর রাখেন। হাজার হাজার মানুষ জমায়েত হতো। এমনকি নেতাজি প্রেমীরা যারা মিটিং করতেন, দ্বিজেন বোস, মেজর সত্যগুপ্ত ইত্যাদি, সেখানে ঠাকুরকে নিয়ে যেতেন বক্তব্য রাখার জন্য। তার এই বক্তব্য শোনার জন্য লোক জমায়েত হতো প্রচুর। নেতাজি জীবিত, একেবারে 3 সত্যি দিয়ে বলতেন, নেতাজি জীবিত, জীবিত, জীবিত। নেতাজি ফিরে আসবে, নেতা আসবে। সে কোথায় আছে, কিভাবে আছে, কি করছে, শুধু ভারত সরকার নয়, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র জানে। কারো কিছু করার ক্ষমতা নেই। সে আজ শক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছে। তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে। দেশবাসী যেদিন জানবে তাদের মাথায় খুন চাপবে। এই ভয়ে এদের ঘা দিতে চাইছে না। ভারত সরকার নীরবে সহ্য করে যাচ্ছে। তার প্রতি কি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং আজও করা হচ্ছে। দেশবাসী যেদিন জানবে তাদের মাথায় খুন চাপবে। আর যাদের ফটো দেওয়ালে দেওয়ালে শ্রদ্ধার সঙ্গে টানিয়ে ফুলমালা ধূপ ধুনো চড়াচ্ছে, সেই সব ফটো দেওয়াল থেকে নামাবে, থুথু দেবে, ডাস্টবিনে ফেলবে। আর এও জেনে রেখো, সে যেদিন ঢুকবে, মেকি মাতব্বর দেশপ্রেমিকের দল শিয়াল কুকুরের মতো পালিয়ে পথ পাবে না। যার মুখের বাক্য বেদবাক্য।
ঠাকুর আর সময় দেবেন না, খুব শীঘ্র ঘটনা ঘটবে। কবে হবে আমরা বলতে পারবো না, তাহলে তার মুখের বাক্য, তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাবে, বেদবাণী। তাকে বহু চেষ্টা করা হয়েছে সময়টা জানবার জন্য, কিছুতেই বলেননি। শেষ পর্যন্ত এইটুকু বললেন, রাতে ঘুমোতে গেছে, কিচ্ছু জানো না, ভোরবেলা উঠে কাগজে কাগজে খবর পড়বে, সব ওলট পালট হয়ে গেছে, এই রাত্রের মধ্যেই ঘটনা ঘটে যাবে। এমনকি দৃষ্টান্ত দিয়ে রাখলেন, পাকিস্তানের মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী ছিল, বিদেশে গেছেন, কয়েকদিন পরে ফিরে এসে দেখেন তার গদি নেই, তাকে শ্রদ্ধা ভক্তি জানাচ্ছে না কেউ, চেয়ারে গিয়ে বসেছেন, কলিং বেল টিপছেন, আবদালিও আসে না। শেষকালে আবদালি এসে একটা চিঠি দিয়ে গেল, সেই চিঠিতে কি ব্যাপার, ইস্কান্দার মির্জা মিলিটারি জেনারেল ছিল পাকিস্তানের তখন, তিনি তার অবর্তমানে ক্ষমতা দখল করে নিয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন পাকিস্তানের, এবং তিনি প্রেসিডেন্ট হিসাবেই মোহাম্মদ আলী প্রধানমন্ত্রীত্ব খতম করে দিয়েছে। এই দৃষ্টান্ত দিয়ে বলছেন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী পুলিশ তার আন্ডারে, মিলিটারি তার আন্ডারে, গোয়েন্দা তার আন্ডারে, আগের মুহূর্ত পর্যন্ত জানতে পারলো না পায়ের তলা মাটি সরে যাচ্ছে। ঠিক এইরকম হবে, রাতে ঘুমোতে গেছে সবাই, কিচ্ছু জানো না, ভোরবেলা উঠে কাগজে কাগজে পরিবরট পালট কাণ্ড ঘটে গেছে। এই তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী, এইটিকেই নাম দিচ্ছেন ঠাকুর দ্বিতীয় মহাকুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে রূপান্তর, ভারত ওদের হাতে ওদের কবলে পড়বে। ভারতের সেই অসহায় অবস্থায় ত্রাতার ভূমিকা নিয়ে নেতাজির 50 লক্ষের বাহিনী আত্মপ্রকাশ, সেই সাথে নেতাজির আত্মপ্রকাশ, সেই সাথে পরম পিতারও আত্মপ্রকাশ। নেতাজির অপারেশন সৎকারের মাধ্যমে প্লেন ক্রাশে যেমন নেতাজির মৃত্যু হয়নি প্রমাণিত, তেমনি অপারেশন সৎকারের মাধ্যমে পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজের দেহ নিয়ে যেতে পারেনি। সৎকার করা, রতনবাবু শ্মশান ঘাটে সৎকার করা তো দূরের কথা, আগামী ইতিহাস তার প্রমাণ দেবে। পঞ্চপাণ্ডবকে চতুর্গৃহ দাহে পুড়িয়ে মেরেছিল, দেশবাসী জেনেছিল পঞ্চপাণ্ডব পুড়ে গেছে, ওদের ষড়যন্ত্রে, ওদের কূটনীতিতে চতুর্গৃহ দাহের মাধ্যমে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মেরেছে, দেশবাসী সবাই জেনে গেল। কিন্তু পরবর্তীতে প্রকাশ হলো পঞ্চপাণ্ডব মারা যায়নি। অজ্ঞাতবাস, আত্মপ্রকাশ, কুরুক্ষেত্রকাণ্ড, ধর্মযুদ্ধ, আসরিক শক্তি ধ্বংস। তেমনি অপারেশন সৎকারের মাধ্যমে বালক ব্রহ্মচারী মহারাজের দেহ নিতে পারেনি, দাহ করা দূরের কথা। নেতাজির বাহিনী এশিয়ান লিবারেশন আর্মির ছোট্ট একটা খণ্ড অংশ তার দেহ নিয়ে গিয়ে মানস সরোবরের হেডকোয়ার্টারে সমাধি ভঙ্গ করিয়েছিল, এবং আজ বিশ্বজোড়া কর্মযজ্ঞে নিযুক্ত। খুব শীঘ্র আত্মপ্রকাশ ঘটবে। যে মুহূর্তে নেতাজি ঢুকবে, ভারতের ত্রাতার ভূমিকা নিয়ে সব ঠাকুরের বলা বেদবাক্য ছক দিয়ে রেখেছেন, সঙ্গে সঙ্গে দুই বাংলা এক হয়ে যাবে, খতাঙ্গ জোড়া লাগবে। এর সঙ্গে ঠাকুরের একটা ভবিষ্যৎবাণী আমরা স্মরণ করব। শেখ মুজিবর বাংলাকে গ্রাস করতে চায় না, দুই বাংলাকে এক করতে চায়। সন্তান দলের মুখপত্র কড়াইচাবুক সংখ্যা, সেখানে আলোচনা করতে করতে বলছেন, গঙ্গার পবিত্রতা থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পদ্মার পরে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, শেষ নিঃশ্বাস আমি সেখানেই ফেলতে চাই। এটি আমার মনের বাসনা। যার মুখের বাক্য বেদবাক্য, ফালতু কথা যিনি বলেন না, যার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতা নড়ে না, তিনি তার ইচ্ছা বাসনা লিখিতভাবে জানিয়ে রাখলেন কড়াচাবুকের মাধ্যমে। কি বললেন? গঙ্গার পবিত্রতা থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। সোদপুর সুকচরে গঙ্গার পাড়ে তার আশ্রম ছিল। সেই গঙ্গার কথা বলতে গিয়ে বলছেন, গঙ্গা পবিত্র নদী, কিন্তু বিশালতার দিক থেকে পদ্মা বিরাটত্ব। তাই বলছেন, গঙ্গার পবিত্রতা থেকে পদ্মার বিশালতা আমাকে আকর্ষণ করে বেশি। পদ্মার পরে ঢাকায় আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, শেষ নিঃশ্বাস আমি সেখানেই ফেলতে চাই। এটি আমার মনের বাসনা। অর্থাৎ তিনি শেষ নিঃশ্বাস ফেলবেন পূর্ববঙ্গে নয়, এই পশ্চিমবঙ্গে নয়, পূর্ববঙ্গে।
ওই পদ্মা নদীর পাড়ে আগাম জানান দিয়ে রাখলেন। তাই বলছেন যে মুহূর্তে নেতাজির আত্মপ্রকাশ ঘটবে সঙ্গে সঙ্গে দুই বাংলা এক, ক্ষত অঙ্গ জোড়া লাগবে। তারপরেই হবে অখণ্ড ভারত। যে ভারত তোমরা দেখেছো হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নিয়েছিল সেই ভারত নয়, এককালে ছিল আফগানিস্তান, তিব্বত, ব্রহ্মদেশ, সিংহল। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ নিয়ে বিশাল ভারত রাষ্ট্র হবে। তারপরেই হবে এশিয়ান ব্লক, রাশিয়া, চীন, জাপান, ভারত নিয়ে বিশাল এশিয়ান রাষ্ট্র। তারপরে এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। অতি দ্রুত ঘটনার পর ঘটনা ঘটবে। 18 দিন ধরে কুরুক্ষেত্রের লড়াই হয়েছিল, মহাভারতে পড়েছ। এবারের মহাকুরুক্ষেত্র 7 দিনে শেষ হয়ে যাবে। তারপর কি হবে? এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। গণ্ডি ভেঙে দেওয়া হবে, তার কাঁটা তুলে দেওয়া হবে, বাঁশ খুলে দেওয়া হবে, মানচিত্র ছিঁড়ে ফেলা হবে। এক বিশ্ব রাষ্ট্র, বিশ্ব পরিবার। সেই রাষ্ট্রের নায়ক হিসেবে নেতাজিকে বসানো হবে। এই হলো নেতাজির আসল ভূমিকা। আজাদিন ফৌজ গড়া, মুক্তিযুদ্ধ, ওগুলো সব হাতে রিহার্সাল দিয়ে নিয়েছেন ঠাকুর। আসল ভূমিকা তার আসছে। সারা বিশ্বের বিশ্ব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসাবে বসানো হবে। হাতে মাথা কাটার জন্য, ঠাকুরের ভাষা বলছি, হাতে মাথা কাটার জন্য নয়, শক্তি জাহির করার জন্য নয়, মায়ের মন নিয়ে বসবে। সমদৃষ্টিতে বিশ্ববাসীর সেবা হবে। সেদিন বেদের যুগ প্রতিষ্ঠা পাবে। কি হবে? প্রথম পদক্ষেপেই ব্যাংক তুলে দেওয়া হবে, অর্থ বাজেয়াপ্ত করে দেওয়া হবে, টাকা পয়সার লেনদেন তুলে দেওয়া হবে। সমস্ত দুর্নীতি, ব্যভিচারের মূলে এই অর্থ। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, বাটপাড়ি, যত কিছু সবের মূলে এই অর্থ। তাই অর্থ বাজেয়াপ্ত করা দেওয়া হবে, ব্যাংক তুলে দেওয়া হবে। কোটিপতি আর ভিখিরি এক প্ল্যাটফর্মে এনে ফেলা হবে। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি ডলার ইন বিদেশি ব্যাংকে যা জমা, সব বাজেয়াপ্ত। ব্যাংক তুলে দেওয়া হয়েছে, সব বাজেয়াপ্ত। কোটিপতি আর ভিখিরি এক প্ল্যাটফর্মে এনে ফেলা হবে। এই হলো বেদের সাম্যবাদের প্রকৃত ভিত্তিভূমি। প্রেসিডেন্ট ঝাড়ুদার, সমান মর্যাদা, সমান আসন, এক প্ল্যাটফর্ম। প্রেসিডেন্ট এসছে বড় চেয়ার নিয়ে, আসুন আসুন, বসুন বসুন অভ্যর্থনা। আর ঝাড়ুদার এসছে মাটির আসন দেখাবে, চাটাই ছুড়ে দেবে। বলছেন না, প্রেসিডেন্ট থেকে ঝাড়ুদার, সমান মর্যাদা, সমান আসন, এক প্ল্যাটফর্ম। আর তার মানুষ খাবে কি, পড়বে কি? অর্থ যদি বাজেয়াপ্ত করে দেওয়া হয়, কোনো প্রয়োজন নেই। দেওয়া নেওয়ার আদান প্রদান। বাবা বাজার করেন, মা মজুত করেন, চালের টিনে চাল, তেলের টিনে তেল, আটার টিনে আটা, প্রয়োজন অনুযায়ী টেনে টেনে রান্না করছেন, পরিবেশন করছেন, খাওয়া দাওয়া। তেমনি গোডাউনের মতো ব্যবহার হবে। বাংলাদেশ, ব্রহ্মদেশ, প্রচুর ধান জন্মায়, ধান চালের গোডাউন, ওইখান থেকে নিয়ে সারা বিশ্ববাসীর প্রয়োজন মেটানো হবে। আমেরিকা, পাঞ্জাব, প্রচুর গম জন্মায়, গমের গোডাউন হিসাবে ব্যবহার করা হবে। ওইখান থেকে গম নিয়ে বিশ্ববাসীর এক পরিবারের সবার প্রয়োজন মেটানো হবে। আরব দেশে প্রচুর পেট্রোল জন্মায়, পেট্রোল পাওয়া যায়, পেট্রোলের গোডাউন, ওইখান থেকে পেট্রোল নিয়ে বিশ্ববাসীর সবার প্রয়োজন মেটানো হবে। খাওয়া দাওয়া, শিক্ষা, চিকিৎসা, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, আশ্রয় আলোচ করে চিন্তা কাউকে করতে হবে না। সন্তানের দায়িত্ব, খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, আশ্রয়ের দায়িত্ব যেমন মা বাবা বহন করেন, তেমনি রাষ্ট্র, বিশ্ববাসী সবার খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, আশ্রয়ের দায়িত্ব দেবে। খাবে কি, পড়বে কি, মাইনে দেবে কি দিয়ে, আশ্রয় বাড়ি করবে কি দিয়ে, কোনো চিন্তা করতে হবে না। রাষ্ট্র পুরো দায়িত্ব দেবে। পরিবর্তে প্রত্যেককে বাধ্যতামূলক শ্রম দিতে হবে। বসে খেতে পারবে না কেউ। সামর্থ্য অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হবে। অন্ধ, খঞ্জ, আতুর, তারা যতটুকু সামর্থ্য তার বসে বসে ঝুড়ি বুনবে, চাটাই বুনবে। অধিকার, সমান দাবি, সমান মর্যাদা। কথাগুলো সব ঠাকুরের, আমি একটাও বানিয়ে বলছি না, আপনাদের কাছে পরিবেশন করছি মাত্র, পিয়নের মতো। কি দিন আসছে, কি যুগ আসছে আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু এইটি বিশ্ববিধান, এইটি ইউনিভার্সাল কনস্টিটিউশন। রাতের পরে দিন আসবেই, অমাবস্যার পরে পূর্ণিমার চাঁদের প্রকাশ ঘটবেই, ভাটার পরে জোয়ারের পূর্ণতা আসবেই। আজ যে বুকে বুকে হিংসা, ঈর্ষা, প্রেম ভালোবাসার অভাব, যে বুকে বুকে ভাটার শেষ টান চলছে, দয়া, মায়া, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা নিশ্চিহ্ন, সেই বুকে বুকে আবার প্রেমের জোয়ার আসবে। বিশ্ববিধান জানান দিচ্ছে
প্রেমের জোয়ারে ভেসে যাবে, জ্ঞানের জোয়ারে ভেসে যাবে। সেই দিন আসছে, বেদের যুগ প্রতিষ্ঠা হবে আপনাদের এই নামের মাধ্যমে, তত্ত্বের মাধ্যমে, তত্ত্ব প্রকাশের মাধ্যমে, শুভ ইচ্ছার মাধ্যমে। সব ক্ষেত্র প্রস্তুত, সকাল উত্তীর্ণ, ভাটার পরে জোয়ার, অমাবস্যার পরে পূর্ণিমা, রাতের পরে দিন। একে রুখবে ওরা, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শক্তি নেই। সেই দিন আসছে, সেই জ্যোতির্ময় সূর্যের প্রকাশ, সেই জ্ঞান সূর্যের প্রকাশ, সেই প্রেমের জোয়ার। তাকে আবাহন করার জন্য আমরা বিশ্ববাসী সবাই তার সেই দেওয়া নাম, মহামন্ত্র রাম নাম রাম, রাম নাম রাম, রাম নাম রাম ঘরে ঘরে উচ্চারণ করব। আর সেই সাথে তার আরো একটি নির্দেশ, আরো একটি অস্ত্র সন্তান কর্মীদের হাতে তুলে দেওয়া, সেটিও আমরা প্রয়োগ করব নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ব্যাপকতার সঙ্গে। শঙ্খধ্বনি, আজকের দিন বিপ্লবের দিন, কড়াচৌক সংখ্যা সন্তানদের মুখপত্র, তার শেষের দিকে সন্তান কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ দিলেন, ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। ভোর 5টায়, দুপুর 12টায়, সন্ধ্যা 6টায়, রাত্রি 12টায়, রাত্রি 2টোয়, এই বিশেষ 5টি সময়ে ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। আজ সারা বিশ্ব বিপন্ন। এই বিপদ থেকে সৃষ্টিকে রক্ষার জন্য, প্রকৃতির রুদ্র মুক্তি থেকে সৃষ্টিকে রক্ষার জন্য, মানুষের শুভ বুদ্ধি জাগ্রত করার জন্য ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। এই শঙ্খধ্বনি হিন্দুদের কুসংস্কার নয়, এই শঙ্খধ্বনি মঙ্গলধ্বনি, অমঙ্গল নাশ করে। তাই হিন্দু মায়েদের মেয়েদের বলতে হয় না, বিপদের আভাস পেলে, মেঘ কড়কড় করলে, বিদ্যুৎ চমকালে তাড়াতাড়ি শাঁখ টেনে এনে শঙ্খধ্বনি, মঙ্গলধ্বনি দেন। সারা বিশ্ব আজ বিপন্ন, তোমরা ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও। ভাবছো কেমন করে এই বিপ্লব হবে? তোমাদের যা চেহারা, তোমাদের রাস্তায় বার করে যদি বিপ্লব করতে বলা হয়, বিপ্লব করতে পারবে না। তোমাদের পক্ষে বিপ্লবের সহজতম পথ, দি অনলি ওয়ে, আবার ইংরেজি কথা ব্যবহার করেছেন, পড়ে দেখবেন, এই শঙ্খধ্বনি ঘরে বসে দেওয়া। ভাবছ কেমন করে এই শঙ্খধ্বনিতে বিপ্লব হবে? এই যে ভাত ডাল মাছ মাংস খাও, কেমন করে তা থেকে রস মিলাতে হবে, রস থেকে রক্ত বানাতে হবে, রক্ত থেকে বীর্য মজ্জা তৈরি করতে হবে, বর্জনের জিনিস মলমূত্র আকারে পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্তানদের সন্তানরা অখ্যাত অজ্ঞাত থেকে সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য ভয় ভীতি উপেক্ষা করে রামনায়ন রাম, রামনায়ন রাম, রামনায়ন রাম কীর্তন করে গেছে। তারই ফলশ্রুতিতে আজকের এই বেদের সমাজ, শান্তির সমাজ, সাম্যের সমাজ, এক বিশ্ব পরিবার। সেদিন হয়তো তোমাদের অনেকেই থাকবে না, ঠাকুর বলছেন, কিন্তু তোমাদের উদ্দেশ্যে সেদিনের বিশ্ববাসী প্রণাম জানাবে, কৃতজ্ঞতা জানাবে। কেননা তোমরাই সেই পিলার, তোমরাই সেই ভিত। তোমাদের এই আজকের নামের অবদানের ভিতের ওপরে দাঁড়িয়ে থাকবে সেদিনের বিশ্ব প্রাসাদ, বেদের সমাজ, শান্তির সমাজ। কি বিরাট দায়িত্ব আপনারা পালন করছেন, কি বিরাট দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন আপনাদের ঠাকুর। আমরা আপনারা জানলে অবাক হয়ে যাব। সেই সুযোগটা যেন না হারাই, সেই দায়িত্বটা যেন আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে করার জন্য নয়, কীর্তন করার জন্য নয়, সমস্ত মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে ঠাকুর গত হয়ে থেকে তুমি নির্দেশ দিয়েছ, আমি কিছুই চাই না, সিদ্ধি মুক্তি নির্বাণ চাই না, নাম যশ প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব কর্তৃত্ব চাই না। তুমি নির্দেশ দিয়েছো, পালন করে ধন্য হব। তুমি খুশি হবে, সেই তোমার খুশিতেই আমার খুশি, তোমার আনন্দে আমার আনন্দ। সেই নির্দেশ মেনে নাম যশ প্রতিষ্ঠা মোহ সমস্ত কিছু ত্যাগ করে আমি যেন তোমার এই নামটা প্রচার করতে পারি, তোমার তত্ত্ব প্রচার করতে পারি, বিশ্বে প্রেমের জোয়ার আনতে পারি। তাই ঠাকুরের কাছে প্রার্থনা, সারা বিশ্ব আজ ধ্বংসের মুখে, তোমার আগমন ত্বরান্বিত হোক, তোমার প্রকাশ ত্বরান্বিত হোক, তোমার প্রেমের জোয়ার আশা ত্বরান্বিত হোক, জ্ঞানের আলোয় বিশ্ব ভরপুর হয়ে যাক, প্রেমের জোয়ার হোক, এক বিশ্ব পরিবার হুক্ত হয়ে, ভাই 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 বোন গায়ে কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত মিলিয়ে এক বিরাটের সেই বেদের কর্মে আমরা যেন নিযুক্ত থাকতে পারি।